আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ইমসাদ তারুসাইন অ্যান্ড ইউ আর ওয়াচিং মিনি স্টোরিজ। তো আজকে হচ্ছে 18 এপ্রিল বৃহস্পতিবার। এখন বাজে ঘড়িতে 7:40 আর আমি যাব এখন ঢাকাতে। তো আপনারা যারা এখন পর্যন্ত ঢাকা দেখেন নাই, চলেন আমাদেরকে নিয়ে ঢাকা থেকে ঘুরে আসি। সো লেটস গেট স্টার্টেড। এত সকাল সকাল আমাদের এলাকার পাইলটগুলো এখনো ঘুম থেকে ওঠে নাই, যার জন্য আমাকে হেঁটে হেঁটে যাইতে হচ্ছে স্টেশনে। যদি সামনে কোনো পাইলটের দেখা পাই আর না পাই, আমি চলে আসছি ইতিমধ্যে আমাদের নিউ ইয়র্ক পেন স্টেশনে। সরি, এটা তো পেন স্টেশন হবে না, এটা আমাদের কসবা রেলওয়ে স্টেশনে। সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠে সোজা স্টেশনে চলে আসছি, নাস্তা করার টাইম পাই নাই, তাই চলে আসলাম হোয়াইট হাউসে। হোয়াইট হাউস না, এটা হচ্ছে স্টেশনের পাশে হোটেল। লাকিলি আজকে ট্রেনটা একদম অন টাইমে চলে আসছে এবং অন টাইমে আসছে, বাট ঈদের রেশ এখনও কাটে নাই। মনে হচ্ছে সবাই ঈদ করার জন্য ঢাকার দিকে যাচ্ছে। ট্রেনে ওইটা দেখি শত শত মানুষ এবং আমার সিটে আমি বসলাম। তারপরে দেখতে পেলাম যে সিটের আশেপাশে মানুষজন, অসংখ্য মানুষ দাঁড়ায় আছে। যেহেতু আমাদের এই কম্পার্টমেন্টে এসি ছিল, তাই মানুষজন এই গরম থেকে বাঁচার জন্য যুদ্ধ করে এই ট্রেনের এসি কম্পার্টমেন্টে উঠতেই হবে, টিকিট থাকুক আর না থাকুক। এসি কম্পার্টমেন্টে উঠা লাগবে, কারণ গরমে আরাম এসি। যাই হোক, আমি মনের সুখে আমার সিটে বসে প্রকৃতির ভিডিও করতে লাগলাম, কিন্তু অঘটনটা ঘটলো যখন ট্রেনটা ব্রাহ্মণবাড়িয়া প্ল্যাটফর্মে দাঁড়ালো এবং এই স্টেশন থেকে এক ভদ্রলোক এবং ভদ্রমহিলা উঠলো, ওনারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। তো ওই ভদ্রলোক এসে আমার সিটের পাশে দাঁড়ায় বললো, ভাই আপনি তো আপনার সিটে বসছেন ঠিক আছে, কিন্তু আপনি যদি আমার ওই সিটটাতে বসতেন, মানে পাশে একটা সিট ছিল, তো ওই সিটে বসলে আমি আমার ওয়াইফের সাথে বসে ঢাকা যেতে পারতাম। তারপর ঠিক আছে ফাইন, তাহলে আপনি একটা কাজ করেন, আপনি আমাকে যে সিটটা দিতেছেন ওই সিটের যে লোক বসে আছে ওই লোককে বলেন যে আমাকে উইন্ডো সিটটা দেওয়ার জন্য। তো যেই লোক আমার কাছে রিকোয়েস্ট করতেছে, ওই লোক আমাকে আবার জ্ঞান দিতেছে, বলতেছে ভাই এসি কম্পার্টমেন্ট তো, আপনি উইন্ডো সিট লাগবে না, আপনি এই সিটে বসেন। তখন আমি ওই লোককে বললাম, ভাই আপনি তো আপনার ওয়াইফের সাথে দীর্ঘদিন যাবত থাকতেছেন, আপনি আধা ঘন্টা 2 ঘন্টার জন্য আপনার ওয়াইফের সাথে না বসলে কিছুই হবে না। তো পাশের লোকজন অনেক হাসাহাসি করতে লাগলো। যাই হোক, ওনার কথা মতো আমি ওনার রিকোয়েস্টটা রাখলাম এবং আমি ওই জানালার পাশে না বসে পাশের সিটেই বসলাম এবং মানুষের গ্যাঞ্জির মধ্যে আমি আমার এই জার্নি অতিবাহিত করতে লাগলাম। যাই হোক, কিছু করার নাই, এই গ্যাঞ্জির মধ্যে আস্তে আস্তে চলে আসলাম আমরা আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে এবং আশুগঞ্জ থেকে আমাদের ট্রেনটা এখন মেঘনা নদীর উপর দিয়ে সাই করে যাচ্ছে এবং মেঘনা নদীর নিচে যে জাহাজগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে এবং পানিটা মোটামুটি পরিষ্কার এবং দূর থেকে মেঘনা নদীকে অনেক 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 বেশি সুন্দর লাগতেছিল। তো যাই হোক, আমরা মেঘনা নদী পার হচ্ছি এবং এই অসম্ভব ভিউ এবং অসম্ভব সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। দেখতে পাইলাম যে মেঘনা নদীর উপর দিয়ে নিচ দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন যাচ্ছে, যেমন উপর দিয়ে যাচ্ছে আমাদের ট্রেন, নিচ দিয়ে যাচ্ছে আমাদের দেখার মতো বিভিন্ন ধরনের ট্রলার এবং স্টিমার, তারপর পাশাপাশি লঞ্চ। তো যাই হোক, দেখতে দেখতে আমরা মেঘনা নদী ক্রস করে ফেলবো প্রায়। তো মেঘনা নদী আমরা আলহামদুলিল্লাহ সাকসেসফুলি ক্রস করে ফেললাম। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের মডার্ন ঢাকা সিটিতে, যাকে এখন সিঙ্গাপুরের সাথে তুলনা করলেও কম হবে না। সিঙ্গাপুর, তাইওয়ান, নিউ ইয়র্ক, ম্যানহেটেন সবার সাথে তুলনা করা যায়। তো আমাকে যেতে হবে এখন এয়ারপোর্ট থেকে বনানী, তার জন্য আমি উঠে পড়লাম লাক্সারিয়াস গ্রিন লাইন বাসে। তো আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন লাইন বাসের এসি অনেক সুন্দরভাবে চলতেছে। যদিও বাসে এসি নাই, কিন্তু গরম ছিল প্রচুর এবং অনেক বেশি খারাপ লাগতেছিল। যাই হোক, কিছু করার নাই, বাস থেকে নেমে সোজা হাঁটা শুরু করলাম অফিসের দিকে, যেখানে আমার কাজ। তো তার জন্য আমাকে যেতে হবে, দীর্ঘক্ষণ হাঁটতে হবে। তো একটু হেঁটে সামনে গেলেই আমার কাঙ্ক্ষিত স্থান। তো হাঁটতে হাঁটতে দেখতে পেলাম যে বনানীর রাস্তার পাশে একটা সুন্দর গুছানো পরিপাটি একটা নার্সারি। তো আমি মনে করি যে ঢাকাতে এরকম নার্সারি প্রতিটা অলিতে গলিতে থাকা দরকার, কারণ জলবায়ুর পরিবর্তনের সাথে সাথে দিন দিন তাপমাত্রা বাড়তেছে এবং এই তাপমাত্রাতে আমাদেরকে বেঁচে থাকার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণের গাছ লাগানো দরকার, সেটা আমাদের শহরে হোক, গ্রামে হোক, যেখানে হোক সেখানে হোক। তো গাছ আমাদের লাগাইতে হবে প্রতিনিয়ত। আমার কাছে মনে হচ্ছে এই বিল্ডিংগুলোর ছাদে, প্রত্যেকটা বিল্ডিংয়ের ছাদে এবং আশেপাশে গাছ লাগানো দরকার। তো গাছ লাগাইতে আমি চলে আসলাম আমার কাঙ্ক্ষিত স্থানে, যেখানে আমার কাজ। তো আমি আমার কাজ শেষ করে এখান থেকে বের হবে একটু পরেই। তো দেখা হচ্ছে আমার কাঙ্ক্ষিত কাজ শেষ করার পর। যাই হোক, আমি আমার কাজ শেষ করে বের হয়ে দেখলাম সূর্যমামা প্রচণ্ড আকারে তাপদাহ প্রদান করছে। তো আমাকে এখন একটা জুস পান করতে হবে। আমি চলে আসলাম টেস্টি ট্রিটে।
এনিওয়ে জুস টুস পান করার পর আমি চলে আসলাম বনানী সুপার মার্কেটে। তো আমার বড় ভাই আমাকে ফোন দিয়েছিল, বললো যে ভাই আমার জন্য 2টা টি শার্ট নিয়ে আসিস। তো আমি গেলাম বনানী সুপার মার্কেটে টি শার্ট কেনার জন্য। তো আমি যে দোকানটা খুঁজতেছিলাম ওই দোকানটা ছিল অফ। বনানী সুপার মার্কেট থেকে বের হয়ে চিন্তা করলাম এখন তো লাঞ্চ আওয়ার হয়ে গেছে, এখন লাঞ্চ করা যায়, তো এখন লাঞ্চ করব কোথায়। চিন্তা করতে করতে চিন্তা করলাম যে এখন কোথায় লাঞ্চ করব। দেখতে পেলাম যে চট্টগ্রামের বিখ্যাত একটা রেস্টুরেন্ট যেটার নাম আইমেজান, যেটা বলে মেজবান হোটেল আর কি যেটা বলে। তো আইমেজানের দেখা পাইলাম। তো আইমেজানে কখনো খাই নাই, চিন্তা করলাম যে আজকে ট্রাই করে দেখি আইমেজানে কি আছে না আছে। তো চলে গেলাম আইমেজানে। আইমেজান হচ্ছে চট্টগ্রাম যে বিখ্যাত রেস্টুরেন্ট আইমেজান, এটার ব্রাঞ্চ বনানীতে আছে। তো আইমেজানে আসলাম। আইমেজানে এসে দেখলাম যে এদের অনেক সুন্দর সুন্দর ছবি লাগানো আছে। ছবি তো দেখতে সুন্দরই লাগতেছে, এখন কথা হইতেছে যে ছবির পাশাপাশি খাবারের মান কি ওই ধরনের সুন্দর হবে। চিন্তা করতে করতে এক পর্যায়ে চিন্তা করলাম যে যাক, খাবারের মান কি আছে না আছে আগে তো টেস্ট করতে হবে, তারপর বলতে পারবো খাবারের মান ভালো না খারাপ। তো যাই হোক, মনের সুখে হাততালি দিতে দিতে এক পর্যায়ে অর্ডার করলাম আইমেজানের একটা আইটেম। এবং যাই হোক অর্ডার তো করলাম, এখন দেখা যাক খাবার আসতে কতক্ষণ লাগে। রেস্টুরেন্টটা মোটামুটি ফাঁকাই ছিল, মাত্র লাঞ্চ আওয়ার শুরু হয়েছিল। কিন্তু আমি অর্ডার করার পাশাপাশি দেখতে পাইলাম যে একদম এক ঝাঁকে অনেকগুলো মানুষ আসলে একদম পুরো রেস্টুরেন্ট পরিপূর্ণ হয়ে গেল। তো যাই হোক, আমি অর্ডার করার পর ওয়েট করতেছি আমার খাবারটা কখন আসে। তো তার জন্য আমাকে দীর্ঘক্ষণ ওয়েট করতে হয় এবং আমার খাবার ফাইনালি চলে আসে। খাবার তো নিয়ে আসলো, কিন্তু খাবারের যে পাত্রটা নিয়ে আসলো এটা তো দেখে একদম অপ্রস্তুত হয়ে গেলাম। তো এটা আমি গুগলে সার্চ করে দেখলাম এটা শুদ্ধ নামটা কি, এটার নাম হচ্ছে শানকি। কেউ আবার এটার গালি মনে করেন না, আবার এটা কিন্তু আসলেই শানকি। আপনি প্রয়োজনে সার্চ করেন গুগলে এবং আপনি এটার প্রকৃত নামটা পাওয়া যাবেন। তো এই শানকিটা কিন্তু দীর্ঘ কাল আগে বাংলাদেশে প্রচলিত ছিল। তো এরা এটার ঐতিহ্যটা এখনও ধরে রাখছে। তো এটা পরিবেশন করছে একটা মাটির পাত্রে, যেটা মাটি দিয়ে তৈরি করা হয় এই শানকিটা। তো দেখতে সুন্দরই লাগতেছিল, খারাপ না। তো শানকিতে দিছে ভাত এবং এই শানকির মতো 2টা ছোট ছোট আরও 2টা পাত্র। তো ওইটির মধ্যে দিছে তরকারি টরকারি আর কি। যাই হোক, তো অর্ডার করলাম এবং ভিন্ন রূপের একটা পরিবেশন ওদের কাছ থেকে পাইলাম। তো এটা আগে কখনো আমি অবজারভেশন বা ট্রাই করি নাই। তো দেখা যাক এটাতে খায়া কেমন লাগে না লাগে। টু বি অনেস্ট, ইফ আই গিভ ইউ দ্য অনেস্ট রিভিউ অ্যাবাউট দিস ফুড, আমি বলবো যে আসলে অসম্ভব রকমের ভালো লাগছে এই খাবারটা। মাটির পাত্রে খাবার খাওয়া একটা ট্র্যাডিশন ছিল, যারা আর্লি 90s-এ জন্মগ্রহণ করছে তারা এটার সম্পর্কে অনেক বেশি ভালো জানে। যাক, আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া হইলো। এখন আমাকে যেতে হবে কমলাপুর রেল স্টেশনে। তার জন্য আমি হায়ার করলাম একটা বাইক এবং ওলা বাইকে বললাম, ভাই চলেন যাই কমলাপুর রেল স্টেশনে। কারণ ওইখানে ওয়েট করতেছে আমার এক ছোট ভাই এবং ওর সাথে একটা মিটিং আছে। তো মিটিং শেষ করবো এবং ওর সাথেই ব্যাক করবো বাসায়। তো তো চললাম বাইকে এবং বাইকওয়ালা ভাই আমাকে একটা হেলমেটের মতো দিল। আমার কাছে হেলমেট মনে হইলো না, একটা ক্যাপ দিল, বুঝলাম না ভাই। মানে সামনে একটু মানে ক্যাপের মতো এবং পিছনে একটু হেলমেট ক্যাপ যেটাই বলি না কেন, এটা পরার পর আমার কাছে মনে হচ্ছে যে ভাই উপর দিয়েও গরম, নিচ দিয়েও গরম, মাঝখানেও গরম। মানে উপরে হচ্ছে সূর্যমামা, নিচে হইতেছে রাস্তার যে পিচগুলো সূর্যমামার তাপে এমন গরম হয়ে আছে। এবং আবার দিছে একটা হেলমেট ক্যাপ। তো এই ওভারঅল জিনিসটা আমার কাছে একটু বিদঘুটে লাগতেছে এবং অসম্ভব রকমের খারাপ লাগতেছে। তো খারাপ লাগার মধ্যে একটু ভালো লাগা লাগতেছে যে এই যে দেখেন আমাদের ঢাকা শহর আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে। ফ্লাইওভারগুলোর অনেক কারুকার্য দিয়ে সাজানো হয়েছে। তো এটা যদি সবগুলোতে করা হইতো তাহলে আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি সুন্দর লাগতো। তো একটুখানি দেখেও ভালো লাগতেছিল। যাই হোক, একটু তো করা হয়েছে। যাই হোক, সৌন্দর্য দেখতে দেখতে এবং সূর্যমামার তাপে তাপান্বিত হইতে হইতে চলতে লাগলাম কমলাপুর স্টেশনের দিকে। তো একটা জিনিস আমি চিন্তা করলাম যে যেই রোদ উঠছে এই রোদে আমার মনে হইতেছে আমিও ডিসকালার হয়ে যাবো, তার পাশাপাশি আমার যে নতুন টি শার্টটা পরছে এটাও ডিসকালার হয়ে যাবো। মনে বড় কষ্ট নিয়ে অনেক কষ্টে কষ্টিত হইয়া চলতে লাগলাম কমলাপুর রেল স্টেশনের দিকে। দেখা যাক কতক্ষণ লাগে রেল স্টেশন যাইতে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমি আমার কাঙ্ক্ষিত স্টেশন মানে কমলাপুর রেল স্টেশনে চলে আসলাম।
যাই হোক, আইসা তো পড়লাম কমলাপুর রেল স্টেশনে, কিন্তু আসার পর দেখতে পাইলাম যে সকালবেলা যখন আসতে লাগছিলাম ট্রেনে কইরা, তখন দেখছিলাম যে মানুষ ঈদ করার জন্য ঢাকাতে আসতেছে। তো এখন আবার মনে হইতেছে মানুষ ঢাকা থেকে ঈদ করার জন্য আবার তাদের নিজ নিজ বাড়িতে যেতেছে। এত মানুষ, এত পরিমাণের মানুষ, যা বলা বাহুল্য। এখনও আজকের দিন পর্যন্ত অসম্ভব রকমের মানুষ। তো যাই হোক, মানুষের ঠেলাঠেলি বিড়াবিড়ির মধ্যে কমলাপুর রেল স্টেশনে ঢুকতেছি। এন্ড ফাইনালি আমার ছোট ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেছে। মাস্ক পরে কোন দিকে মাস্ক লেটস গো। সে মাস্ক খুলতে যেতেছে না, সে অনেক হাইজেনিক। তো আমরা এখন চলে আসছি কমলাপুর স্টেশনে। তো আমরা যাচ্ছি আমাদের ট্রেনে। তো সকালবেলা আসছিলাম মপুকুল ট্রেনে, তো আমার কাজ আলহামদুলিল্লাহ মোটামুটি শেষ। তো এখন আমি ব্যাক করতেছি চট্টলা ট্রেনে। যদিও আমি চট্টলা ট্রেনে যাইতাম না, কিন্তু আমার ছোট ভাই নিয়ামুল আমাকে ফোর্স করলো যে ভাইয়া চলো আমরা চট্টলা ট্রেনে চলে যাই। তো ওর কথা মতো আমি রাজি হয়ে গেলাম এবং চট্টলা ট্রেন ধরার জন্য এখন আমরা প্ল্যাটফর্মে চলে আসছি। So I hope that we will make it successfully. Yo, keep it rock. And don't forget to subscribe, follow, and share my videos. Guys, please keep supporting me.